এবার যে জায়গাটা আসছে দেখো, সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। ঠিক আছে, তো সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজটা কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেল আছে, নার্ভ সেল বলো, যে কোনো সেলের ক্ষেত্রেই, তো ভেতরে যেটা থাকছে মানে সেলের ইনসাইডে ইনসাইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে, আর আউটসাইডে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে। এইটা মেনটেন যে এইটা মেনটেন করে হচ্ছে আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প। বুঝছে? এবার কিভাবে মেনটেন করে তার প্রসেস পরে আসছি, আগে এখন বলে নি। দেখো, ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। আচ্ছা, মোস্ট অ্যানিমেল সেল করে আছে, মোস্ট অ্যানিমেল সেল মেনটেন হায়ার কনসেন্ট্রেশন অফ কে প্লাস আয়ন, দেখবে কে প্লাস আয়ন ইনসাইড দ্য সেল, সেলের ইনসাইডে হাই কে প্লাস আয়নের হায়ার কনসেন্ট্রেশন থাকে, হায়ার কনসেন্ট্রেশন অফ Na প্লাস আয়ন, Na প্লাস আয়ন লিখেছে Na প্লাস আয়ন আউটসাইড দ্য সেল, এখানে Na প্লাস আয়ন আউটসাইড দ্য সেল থাকে ইজ রিকোয়ার্ড। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। And the higher concentration of K plus ion inside the cell is required for some vital process, বেশ কিছু vital processes জন্য লাগে, যার মধ্যে একটা মেটাবলিজম আসবে। আর K plus ion is required for the গ্লুকোজের মেটাবলিজমের জন্য লাগে, প্রোটিনের বায়োসিনথেসিসের জন্য লাগে K plus এর কাজ, and activation of some enzyme, as for example pyruvate kinase কে হচ্ছে অ্যাক্টিভেট করার জন্য লাগে। And these concentration gradients for Na plus and K plus ion are maintained by, কেন্দ্রতে মেনটেন হচ্ছে, দেখো যে সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে মেনটেন হচ্ছে। আর একে কাজ করে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই কাজটা করবে তাকে কন্ট্রোল করে কে? সেখানে আছে পাম্প ইজ ড্রিভেন বাই অ্যান ইন্টিগ্রাল এনজাইম নোন এজ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। আচ্ছা, এই এজের কথা মানে, এজ মানে হচ্ছে এনজাইম, আর সোডিয়াম পটাশিয়ামের জন্য কাজে লাগছে, ওদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। এটিপি বলতে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এখানে কাজে লাগবে, ট্রাইফসফেট থেকে ট্রাইফসফেট মানে যেরকম হয় এনার্জি প্রডিউস, ওটা এখানে লাগবে। তাহলে ফার্স্ট যেটা জিনিস দেখবে যে সেলের ইনসাইডে কে প্লাস থাকে, আউটসাইডে Na প্লাস থাকে। বুঝছো? যে ইনসাইডে কে প্লাস থাকার কারণ হচ্ছে কি না, এখানে গ্লুকোজ মেটাবলিজম লাগে, প্রোটিনের বায়োসিনথেসিস লাগে, আর কিছু কিছু জায়গায় অ্যাক্টিভেশনের জন্য লাগে। এটা মেনটেন করে কি না, সোডিয়াম পটাশিয়াম পাম্প মেনটেন করে। এই ইনসাইডে কে প্লাস এর বেশি, আর আউটসাইডে Na প্লাস বেশি। এই পাম্পটাকে কাজে হেল্প করে কি না, Na প্লাস কে প্লাস এটিপিএস, এখান থেকে এনার্জি একটা কনভার্সন হয়। ঠিক আছে, আসবো এই জায়গাগুলোতে আসবো, এর প্রপার কাজ যেটা কিভাবে প্রসেসে কাজ করে সেটা পুরোটা দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, সিম্পলি ক্ষেত্রে কি একবারে চলে আসছে এই জিনিসটা দেখবে, এই যে টপিকটা, এটা হচ্ছে একটা প্রসেস বলছি, এরপরে আমি ছবিটা চলে আসবো। আচ্ছা, এইখানে যে এই যে টোটাল প্রসেসটা মানে সোডিয়াম পটাশিয়াম পাম্প যেভাবে কাজ করবে, সেই কাজটাকে করার জন্য Mg2+ এর Mg2+ দুটো মেন রোল প্লে করে। একটা নম্বর হচ্ছে বাইন্ডিং সাইটের স্ট্রাকচার চেঞ্জ করে। এখানে ইনভার্সন বলে একটা কথা আসবে, স্ট্রাকচারের একটা চেঞ্জ হয়, একটা স্ট্রাকচার থেকে জাস্ট অপোজিট স্ট্রাকচারে চেঞ্জ হয়। তো সেই যে রোল গুলো প্লে করছে হচ্ছে Mg2+, এখানে একটা ক্রুশিয়াল রোল প্লে করে। তো দুটো জায়গায় একবার এটিপি বাইন্ড করবে। আচ্ছা, দুটো রোলের মধ্যে চলে আসছে দেখো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ক্যাটালিসিস ইন এটিপি হাইড্রোলাইসিস। এটিপি হাইড্রোলাইসিস বলতে এটিপি কে ভাঙবে। হ্যাঁ, এটিপি থেকে এডিপি হবে, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হবে, এনার্জি প্রডিউস হবে। সেকেন্ড যেটা চলে আসছে স্ট্রাকচার ফর্মিং এফেক্ট,
টু চেঞ্জ দ্য প্রোটিন কনফরমেশন। স্ট্রাকচার ফরমেটিং যে চেঞ্জটা, এইটা পরের দিকে এলে বুঝতে হবে, এটা হচ্ছে ইনভার্সন হয়। একটা একই স্ট্রাকচার একটা ডিফারেন্ট প্রেজেন্টেশনে চলে যায়, যেমন ছিল তার জাস্ট অপোজিট হয়েছে। এর ফলে তাদের যে বাইন্ডিং যে টেন্ডেন্সি, কোন একটা থেকে Na প্লাস বাইন্ড ছিল, সেখান থেকে অপোজিট যদি স্ট্রাকচার চলে যায়, সেখানে Na প্লাস এর বাইন্ডিং টেন্ডেন্সি কম। মেইন যখন প্রসেসে আসবে তখন বুঝতে পারবে। আচ্ছা, এরপর একটা জিনিস বলে নিই, এখানে একটা পাম্প আছে ইনা ফাংশন অফ Na প্লাস সোডিয়াম, মানে পটাশিয়াম আর সোডিয়াম পটাশিয়াম পাম্পের একটা সাইকেলে দেখো ওয়ান সাইকেল ইনভলভস, এটা একটু যেটা ওভারঅল যে রিয়াকশন, মানে ওভারঅল যে চেঞ্জটা, সেটা হচ্ছে তিনটা Na প্লাস ইনসাইড, তিনটা Na প্লাস ইনসাইড থেকে আউটসাইড, ইনসাইড থেকে আউটসাইড বলতে জিনিসটা কি দেখো না, ভেতরে K প্লাস বেশি থাকার কথা, বাইরে Na প্লাস বেশি থাকার কথা। এটা মেনটেন করছে কে না, এটা মেনটেন করছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবার বলছে কিভাবে মেনটেন করছে সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে সব K প্লাস ভিতরে Na প্লাস ছিল, বাইরে K প্লাস ছিল, এটা কি করা হবে, মানে এটা জেনারেল ছিল। আমার তো কাজ হচ্ছে K প্লাসটাকে ভেতরে রাখা, Na প্লাসটাকে বাইরে রাখা, সেটার কাজ করছে কি সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই কি করবে, প্রতি প্রতি একটা সাইকেলে, একটা সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাইকেলে তিনটে Na প্লাস বাইরে যাবে, হয়েছে, আর দুটো K প্লাস ইনসাইডে আসবে। এর ফলে কি হবে না, ভেতরে K প্লাস এর কনসেন্ট্রেশন বাড়বে আর বাইরে Na প্লাস এর কনসেন্ট্রেশন বাড়বে। আচ্ছা, আর একবার দেখে নিতে পারো ব্যাপারটা না, ইনসাইডে K প্লাস বেশি থাকবে আর বাইরে Na প্লাস বেশি থাকবে। এটা আমাকে মেনটেন করতে হবে, কিন্তু সবসময় দেখবো থাকে না। আমরা তাহলে ধরে নিলাম কিছু ভেতরে Na প্লাস এর সঙ্গে একটা K প্লাস Na প্লাস ছিল, আর বাইরে Na প্লাস এর সঙ্গে K প্লাস ছিল। এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প এর একটা সাইকেলে কি করে, এক তিনটে করে Na প্লাস কে বাইরে নিয়ে আসে আর দুটো K প্লাস, টু লিখে তিন, তিনটা Na প্লাস কে বাইরে নিয়ে আসে আর দুটো K প্লাস কে কোষের ভিতরে নিয়ে। এর ফলে কি হবে, এই প্রসেস একবার একটা সাইকেল কমপ্লিট করে কি দেখবো না, ভেতরে K প্লাস এর কনসেন্ট্রেশন বাড়বে আর বাইরে Na প্লাস এর কনসেন্ট্রেশন বাড়বে। দুটো তিনটে কেন, এগুলো যে ব্যালেন্স করা আছে, হাইড্রোজেন দিয়ে পুরো ইকুয়েশনটাকে ব্যালেন্স করা আছে, ট্রান্সফার যেরকম হয় এরকম ব্যালেন্স করা আছে। আচ্ছা, এরপরে চলে আসছি এই জায়গাটা একটুখানি দেখে নেবে, তিনটে Na প্লাস আন সব ইনসাইড টু আউটসাইড, তিনটে Na প্লাস কে কোষের ইনসাইড থেকে বাইরে নিয়ে যাবে আর দুটো K প্লাস আনকে ফ্রম আউটসাইড টু ইনসাইড সেলে নিয়ে আসবে। এইবারে একেবারে যাচ্ছি যেখানে যে টোটাল প্রসেসটাকে দেখানো হচ্ছে, প্রসেসটাকে দেখিয়ে নি তারপরে বলবো কি কি হয়েছে। আচ্ছা, দেখো এখানে যেটা আছে, প্রথমে চলে আসছে, আচ্ছা এটা হচ্ছে এখানে একটুখানি দেখবে, এটা একটা আলফা, আচ্ছা এটা দেখা একটা আলফা আর এই পাশে একটা আলফা, প্রোটিনের এখানে বলা হচ্ছে আলফা টু, মানে যে আলফা টু বাইন্ডিং সাইটে, আলফা টু বলতে এরকম করে লেখা আছে আলফা টু, আলফা টু বলতে কিছু না, দুটো আলফা সেন্টার আলাদা আলাদা, হ্যাঁ দুটো আলফা সেন্টার আছে, দুটো আলফা সেন্টারে কটা বাইন্ড হবে দেখো, একটুখানি লক্ষ্য করে দেখবে এখানে তিনটে সোডিয়াম সেন্টারে, তিনটে সোডিয়াম আয়ন বাইন্ড হবে, তিনটে সোডিয়াম আয়ন বাইন্ড হলো কোথায়, এরকম যে দুটো আলফা টু সেন্টার করা আছে, এই আলফা টু সেন্টারে এক দুই তিনটে সোডিয়াম এসে বাইন্ড হলো, বুঝেছি। এবার এইখানে তিনটে সোডিয়াম বাইন্ড হওয়ার পরে এরপরে এখানে বাইন্ড হবে কি দেখো, এইখানে সেকেন্ড স্ট্রাকচারে এখানে বাইন্ড হবে Mg2 প্লাস,
মানে ম্যাগনেসিয়াম 2+ আয়ন বাইন্ড হবে। ম্যাগনেসিয়াম 2+ আয়ন বাইন্ড হলে ম্যাগনেসিয়াম 2+ আয়ন কি করবে না এদের সঙ্গে এই যে তোমার সোডিয়াম পটাশিয়াম পাও এখানে কে ছিল না এদের সঙ্গে ডাইরেক্টলি ছিল Na+K+ এটিপি ছিল অ্যাডিনোসিন ট্রাইফসফেট। Mg2+ বাইন্ড হওয়ার পরে এখানে এটিপি আসবে, এটিপি যেরকম এটিপি এখানে এটিপি কাজে আসবে। Mg2+ এটাও কাজ করছে, Mg2+ বাইন্ড হওয়ার পরে এখানে এটিপি বাইন্ড হলো। Mg2+ এটিপি দিয়ে কি করবে না এটিপির হাইড্রোলাইসিস করবে। Mg2+ এটিপি হাইড্রোলাইসিসটাকে ক্যাটালিসিস করবে, মানে অনুঘটক কাজে লাগাবে। এর ফলে এখানে কি হবে না এটিপি থেকে এটিপির হাইড্রোলাইসিস হলে ট্রাইফসফেট থেকে ডাইফসফেট হয় আর এনার্জি প্রডিউস হয়। তো ওইটা এখানে করা আছে, একটুখানি দেখো সেকেন্ড স্টেপ থেকে ফার্স্ট স্টেপে দেখো। তো এটিপি থেকে হয়ে যাবে এডিপি, এডিপি হয়ে গেল যে এডিপি। আচ্ছা এইটা করতে গিয়ে যখন এটিপি যে এটিপি ছিল এটিপি যখন এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট কনভার্ট হয়ে গেল, এনার্জি প্রডিউস হলো। এইখানে এই স্ট্রাকচারটা এরকম করে ছিল না, এই যে এইরকম করে দুটো স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে না জাস্ট ওপেন হয়ে গেল, মানে এটা এদিকে চলে গেল এটা এদিকে চলে গেল, মানে এইখানে দেখো স্ট্রাকচারটা এরকম হচ্ছে এই এই। যার আগে ওপেনিংটা ইনসাইড ছিল সেইখানে ওপেনিংটা চলে আসছে এখন আউটসাইডে ওপেনিং চলে আসছে। আগে একটা ইনসাইড ছিল, ইনসাইড ওপেনিং ছিল এখন আউটসাইডে ওপেনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে চেঞ্জটা মানে আগে ইনসাইডের দিকে ওপেনিং ছিল এখন আউটসাইডের দিকে ওপেনিং, এই চেঞ্জটাকে বলা হচ্ছে ইভারসান, গঠনের চেঞ্জটা ইভারসান। এটা তো রোল প্লে করছে না Mg2+ এখানে রোল প্লে করছে, বুঝছো? Mg2+ মেইন রোলটা এখানে প্লে করছে। এরপরে Mg2+ কিন্তু আর নেই, কে লেগে আছে না অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে যখন ডাইফসফেট হয়ে বেরিয়ে যাচ্ছে, তো তিনটে ফসফেট ছিল দুটো ফসফেট ডাইফসফেট বেরিয়ে গেল, তাহলে কি হবে একটা গ্রুপ ফসফেট গ্রুপ হিসেবে বলতে পারো বা ফসফোরাইলেটেড হয়ে থাকে। এই কন্ডিশনে এটা বেসিক্যালি হচ্ছে OPO3H, মানে বেসিক্যালি এটা আসছে তোমার H3PO4 থেকে এসছে, যদিও মানে এখানে যখন বেরিয়ে যাবে HPO4 2- আয়ন বেরিয়ে যাবে, বুঝছো? এখানে আছে দেখবে একটু কাউন্ট করে দেখবে ও দিয়ে বাইরে আছে OPO3H লেখা আছে কিন্তু একটা H আছে পি আর চারটে অক্সিজেন আছে, মানে এটাকে এটা অ্যাকচুয়াল কন্ডিশন ছিল H3PO4 কন্ডিশন ছিল। আচ্ছা এইবার এইবার একটা জিনিস দেখো, এই যে ইভারসানটা হলো মানে ইনসাইড দিকে ওপেনিং ছিল আউটসাইডে ওপেনিং এলো, এর পরে কাজটা কি? এই যে গঠনের চেঞ্জটা হলো রিভার্সন হলো, এইটা করতে গিয়ে এইখানে মানে এই যে ফার্স্ট স্ট্রাকচার মানে এই স্ট্রাকচারে এখানে Na+ এর বাইন্ডিং টেন্ডেন্সি অনেক বেশি ছিল, এখানে Na+ টাইটলি বাইন্ড ছিল, কিন্তু এই যে গঠনটা চেঞ্জ হয়ে গেল মানে সেকেন্ড স্ট্রাকচারটা এই স্ট্রাকচারে Na+ এর বাইন্ডিং টেন্ডেন্সি লুজ হয়, মানে বাইন্ডিং যে টেন্ডেন্সি ছিল যেখানে Na+টা এখানে আগের স্ট্রাকচারে খুব ভালো বাইন্ড ছিল, এবারে লুজলি বাউন্ড হবে। এই লুজলি বাউন্ড হওয়ার জন্য কি হয়ে যাবে না Na+টা Na+টা কোষের আউটসাইডে, এটা এখন আউটসাইডে ওপেন হয়ে গেছে Na+টা, আর এই α2 বাইন্ডিং সাইডে আটকে থাকবে না, Na+টা রিলিজ হয়ে যাবে। মানে যখনই এই স্ট্রাকচারটা ইনসাইড থেকে আউটসাইড দিকে ওপেন হলো তখনই ইনসাইডে যে Na+ গুলো টাইটলি বাইন্ড ছিল সেগুলো আউটসাইডে লুজলি বাউন্ড হয়ে যাবে, মানে খুলে গেলে আউটসাইডের দিকে তখন লুজলি বাউন্ড, এবং ওরা কি করবে না ওরা রিলিজ হয়ে চলে যাবে। এইখানে ছবিটা দেখো যে যখনই এই জায়গা থেকে থেকে আউটসাইডের দিকে ওপেন হয়ে গেল তখন এই Na+ গুলো কিন্তু বেরিয়ে চলে যাবে। ওকে, Na+ গুলো বেরিয়ে চলে যাবে। আচ্ছা এইবারে দেখো এই যে Na+ বেরিয়ে চলে গেল, এরপরে যে স্ট্রাকচারটা থাকছে মানে এখানে একটা স্ট্রাকচার পড়েনি, এই যে স্ট্রাকচারটা থাকছে এই যে ওপেনিং হয়ে আছে বাইরের দিকে, এই আউটসাইডে এই যে ওপেনিং স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে আবার কি হয়েছে না K+ যে আয়ন আছে
যারা সেলের বাইরের দিকে ছিল এই মুহূর্তে, যাদেরকে আমি ভেতর দিকে নিয়ে আসবো, তাদের বাইন্ডিং টেন্ডেন্সি ভালো হয়। তারা কি করবে না, এই কে প্লাস এর সঙ্গে এই কে প্লাস গুলো এই বাইরের দিকে খোলা যে স্ট্রাকচারটা আছে, যেটা যে ফসফোরাইলেটেড কন্ডিশন যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের সঙ্গে দুটো কে প্লাস বাইন্ড হবে। একটু দেখবে যে দুটো কে প্লাস করছে, দুটো কে প্লাস এসে বাইন্ড হলো হচ্ছে আমার আউটসাইডের দিকে ওপেনিং যে আলফা টু বাইন্ডিং সাইডটা আছে, এই আলফা টু বাইন্ডিং সাইডে এসে কে প্লাস বাইন্ড হলো। নেক্সট দেখবে, নেক্সট স্ট্রাকচারটা আছে দেখো না, এরা এই বাইন্ডিং কন্ডিশন এই স্ট্রাকচারটা আছে। আচ্ছা, এবার আগের একটা কথা বলি, এইখানে যে যে এটিপি থেকে এডিপি হয়েছিল, ফসফোরাইলেটেড হয়েছিল, এমজিটা ছিল না, এর ফলে স্ট্রাকচারটা একটু গঠনটা চেঞ্জ হয়েছিল, হয়েছে। এখানে Mg2 প্লাস এটিপি কে হাইড্রোলাইজ করলে অ্যাড হচ্ছে ডাইফসফেটে, ফসফোরাইলেটেড করলো তোমার হচ্ছে ওই আলফা টু বাইন্ডিং সাইডে, এর ফলে কিছু স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে। এইবারে কি হবে, এই যে ফসফোরাইলেটেড কন্ডিশন মানে ও পিওসিএইচ আছে, এইটা এবারে রিলিজ হয়ে বেরিয়ে যাবে, মানে এটা বেরিয়ে যাবে। যে স্ট্রাকচারে করা হয়েছে দেখো 6 নম্বর স্ট্রাকচারটা, ওটা হচ্ছে বেরিয়ে চলে গেল। ফসফোরাইলেটেড কন্ডিশন থেকে ফসফোরাইলেটেড থেকে ডিফসফোরাইলেটেড বলি বা ডিফসফোরাইলেশন বলি। ডিফসফোরাইলেশন বলতে এইটা ক্যান্সেল হয়ে যাবে। এইটা যখন ক্যান্সেল হয়ে গেল না, তখন স্ট্রাকচারটা চেঞ্জ হবে। এখানে যেরকম কি এইটা যখন এই যে এটা যোগ হতে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছিল, এটা যখন বেরিয়ে যাচ্ছে তখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গিয়ে আবার মানে এখান থেকে এখানে হয়েছিল, এটা যখন বেরিয়ে যাবে তখন এই স্ট্রাকচারটা মানে যেটা 5 নম্বর স্ট্রাকচারটা আবার আগের মতো, আগে যেরকম স্টার্টিং স্ট্রাকচার ছিল ওরকম চলে আসছে, হয়েছে। এটাকে বলা হচ্ছে আবার এই যে গঠনের যে স্ট্রাকচার গঠনের চেঞ্জ, এটাকে বলা হচ্ছে ইভার্সান। এইবার ইভার্সানে কি হবে না, যখন আউটসাইডের দিকে ছিল, এইখানে দেখো একটুখানি, যখন আউটসাইডে মানে 5 নম্বর স্ট্রাকচারে আউটসাইডের দিকে ওপেনিংটা ছিল, এটা ওপেনিংটা আউটসাইডে, এইখানে কে প্লাস টাইটলি বাইন্ড থাকে, মানে আউটসাইডের দিকে কে প্লাস টাইটলি বাইন্ড থাকে। এটা যখনই ইনসাইডের দিকে ওপেন হয়ে গেল, যখন এই ইভার্সান মানে গঠনের চেঞ্জ হয়ে ইনসাইডে চলে এলো, তখনই দেখবে কে প্লাস গুলো যখন এটা এই যে দিকটা দিচ্ছি, এই দিকটা হচ্ছে ইনসাইডের দিকে যখন ওপেন হলো, এটা ছিল আউটসাইড, আউটসাইড দিকে কে প্লাস টাইটলি বাউন্ড থাকে। যখন ইনসাইডের দিকে চলে আসছে তখন কি হবে না, কে প্লাস লুজলি বাউন্ড হবে, মানে আউটসাইডের দিকে আলফা টু সেন্টারের কে প্লাস গুলো খুব টাইটলি বাইন্ড থাকে, কিন্তু যখনই ইনসাইডের দিকে ওপেন হচ্ছে তখন কে প্লাস আর টাইটলি বাইন্ড থাকে, কে প্লাস একবার লুজ হয়েছে, যার ফলে কি হবে না, কে প্লাস ইনসাইড সেলে কে প্লাসটা ফ্রি হয়ে যাবে। এখানে যেরকম বাইরের দিকে খোলা মাত্র এনএ প্লাসটা লুজ হয়ে গেছে, এনএ প্লাসটা বেরিয়ে চলে গেছিল আউটসাইড সেলে, মানে সেলের আউটসাইডে। আর এখানে কি চলে আসবে না, যখনই ইনসাইড ওপেন করছি, ইনসাইড ওপেন করা মাত্র কে প্লাস গুলো লুজলি বাউন্ড হবে এবং তারা সেলের ভেতরে ইনসাইড সেলে ট্রান্সফার হয়ে যাবে। এই যে এখানে ইনসাইড সেলে ট্রান্সফার হয়ে যাবে, বুঝছেন। ইনসাইড সেলে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে যে বাকি যে ছবিটা পড়ে থাকছে, বাকি যে আলফা টু বাইন্ডিং সাইডের যে ছবিটা আছে দেখো, এটা পুরো আবার আগের মতো সেম প্রথমের মতো। এখান থেকে আবার প্রসেসটা এরকম করে রিপিট হয়ে হয়েছে। তবে বলা হচ্ছে কি না, একটা সাইকেলে মানে যে এখান থেকে শুরু করে কমপ্লিটলি যে এখানে হতো, একটা সাইকেলে কি হবে দেখো না, তিনটে এনএ প্লাস কোষের ইনসাইড থেকে আউটসাইডে যাচ্ছে, আর দুটো কে প্লাস আউটসাইড থেকে ইনসাইডে এন্টার করছে, বুঝলে। এটা হচ্ছে একটা সাইকেলের টোটাল প্রসেস। আচ্ছা, এরপরে ধরো চলে আসছি, এরপরে চলে আসছি তোমার কোথায়, আচ্ছা এই যে জিনিসগুলো বললাম না, এখানে দেখে নেবে ওভারঅল প্রসেসটা বলা হয়ে আছে, যে ওভারঅল প্রসেসটা তিনটে এনে ইনসাইড, দুটো এনে আউটসাইড ছিল, প্রথমে এমজিটিপি হয়েছে আর H2O লেগেছে, এখান থেকে হয়ে যাচ্ছে কি ইনসাইড থেকে তিনটে এনে বাইরে গিয়ে তিনটে এনে প্লাস আউটসাইড, দুটো কে প্লাস আউটসাইড থেকে ইনসাইড আছে টু কে প্লাস ইনসাইড,
MgADP, মানে ম্যাগনেসিয়াম আগে ATP ছিল, এখন হয়ে গেছে ADP অ্যাডিশন ডাইফসফেট, একটা HPO4 2- বেরিয়ে যায়। আচ্ছা এখানে 42 নয়, হ্যাঁ এটা HPO4 2- যখন দেখবে HPO4 2-, ওখানে পিডিএফ প্রিন্ট করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। HPO4 2- হবে, হ্যাঁ 42 নয়, HPO4 2- আর হচ্ছে H+। আচ্ছা এরপরে টোটাল প্রসেসটা লেখা আছে, বুঝলি, টোটাল প্রসেসটা উপরে লেখা আছে বলে দিই, একটা জাস্ট করেছিলাম। আচ্ছা এইখান থেকে শুরু হচ্ছে, একটুখানি দেখো। অ্যাট ফার্স্ট 3Na+, যেটা বললাম সেটা এখানে লেখা আছে, বাট এখানে at first 3Na+ ion bind with the protein alpha 2 unit and change, alpha 2 ইউনিটের সঙ্গে বাইন্ড হবে, alpha 2 ইউনিটের সঙ্গে বাইন্ড হবে and change the local polarities so that it is favorable to bind, এই যে এখানে যে স্ট্রাকচার চেঞ্জ করছে, এই Na+ bind হলো, change the polarize favorable to bind the ATP molecule, এই যে চেঞ্জ গুলো, এই রোলগুলো প্লে করছে অ্যাকচুয়ালি Mg2, যে কিন্তু সোডিয়াম বাইন্ড হওয়ার পরে যে আলফা টু সেন্টারের ক্ষেত্রে যে স্ট্রাকচারাল চেঞ্জটা আছে, সেই চেঞ্জটা প্লে করছে Mg2, লেখা আছে favorable to bind ATP molecule which is hydrolyzed by ATPase, this hydrolysis is catalyzed by Mg2+। Mg এর কাজ হচ্ছে তুমি অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেটে ট্রান্সফার করতে, এটা Mg2+ করছে। এর পরের কাজ চলে আসছে, দেখো এই যে ডিউরিং হাইড্রোলাইসিস, যে Mg2+ হাইড্রোলাইসিস করছে এটিপি থেকে এটিপি, আলফা টু ইউনিট ইজ ফসফোরাইলেট, ফসফোরাইলেট বলতে কিচ্ছু না, ওই যে ও PO3H, এই যে গ্রুপটা যোগ হলো আলফা টু সেন্টারে, এটাকে এর অ্যাডিশন হওয়াটাকে বলা হচ্ছে ফসফোরাইলেট। ফসফোরাইলেট কেন হচ্ছে, ট্রাইফসফেট ছিল, সেখান থেকে ডাইফসফেট দুটো বেরিয়ে যাবে, আর একটা কোথায় যাবো, আর একটা আলফা টু বাইন্ডিং সাইটে অ্যাটাচ হবে। আচ্ছা এইটার সঙ্গে সঙ্গে হচ্ছে, আচ্ছা এটা কে করলো না, Mg2+ জন্য হলো, এই যে ফসফোরাইলেটের ব্যাপারটা না, এটিপি থেকে এটিপি হবে তবে তো ফসফোরাইলেটেড হবে, তাহলে এই রোলটা প্লে করলো কে না, Mg2+। at the alpha 2 phosphorylated at the aspartate site and ADP release, ADP, this phosphorylation, এই যে phosphorylation হলো, এটা change the conformation of the protein, প্রোটিনের কনফরমেশন স্ট্রাকচার চেঞ্জ করবে। আচ্ছা ফর দিস কনফরমেশন চেঞ্জ প্রিজিউমলি কি হচ্ছে না, Mg2+ প্রেজেন্ট ইন প্রোটিন, স্ট্রাকচারটা চেঞ্জ করবে, মানে যেটাকে আমি পরে মানে বলে দিচ্ছি ইভার্সন হবে, এটা এখানে মেন রোলটা প্লে করছে কিন্তু Mg2+ হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। and this conformational change is called eversion whose function can be compared with the revolving door গুলো বোথ সাইডে ওপেন হয়, হ্যাঁ তার মতো। আচ্ছা তো ইভারশনটা দেখে নাও, এটাকে বলা হচ্ছে ইভারশন, মানে স্ট্রাকচারাল যে চেঞ্জ হলো, যেটা ছবিতে সেখানে বলেছেন স্ট্রাকচারাল যে চেঞ্জটা হলো সেটাকে বলা হচ্ছে ইভারশন। আচ্ছা নেক্সট চলে আসছে তোমার, দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখো, in this new conformation the Na+, Na বাইন্ডিং যে সাইড ছিল becomes open, এই চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেলে কি হলো, যেটা আগে ইনসাইড মানে ইনসাইড দিকে তোকে Na+ টাকে বাইন্ড করেছিল, সেই বিকাম ওপেন টু আউটসাইড, মানে বলতে বললাম যে গঠনটা চেঞ্জ হয়ে গেলে যেটা ইনসাইডের দিকে ওপেন ছিল সেটা এটা ইনসাইডে ছিল, ইনসাইড, এটা এখন ওপেন হয়ে গিয়ে এরকম হয়ে যাবে, আউটসাইডের দিকে ওপেন হয়ে যাবে, আউটসাইডে ওপেন হয়ে যাবে। তো এই আউটসাইডে ওপেন হলে কি হবে না, ইনসাইডে সোডিয়াম প্লাস যতটা টাইটলি বাইন্ড থাকে আউটসাইডে ততটাই লুজলি বাউন্ড থাকে, তার জন্য Na+ গুলো রিলিজ হয়ে যাবে। আচ্ছা দেখো, দিস বাইন্ডিং সাইড to outside and the binding site cannot bind Na+ ion strongly as before,
আগে যতটা টাইটলি হেড করে বাইন্ড করেছিল এখন ততটা রাখতেই পারবে না, একেবারে তার থেকেও খারাপ হয়, লুজলি বাউন্ড হবে না, যত টাইট রাখতো এখন ততটাই লুজলি বাউন্ড। দিস লিডস টু রিলিজ অফ এনএফ্লাজাম টু দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে কোষের বাইরে, আগে ইনসাইড ছিল, ইনসাইড থেকে কোষের বাইরে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে এক্সট্রা সেলুলার ফ্লুইডে এনএফ্লাজামকে রিলিজ করে দেবে। আচ্ছা, এই যে চেঞ্জটা হলো, এখন তো বাইরের দিকে ওপেন আছে, এই বাইরের দিকে ওপেনিং কন্ডিশনটা, এই কন্ডিশনে Na প্লাস তো লুজলি বাউন্ড হয় কিন্তু K প্লাস টাইটলি বাউন্ড হয়। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে নাও দ্য ওপেন চেইন binds to K plus from the outside and this binding causes বাইন্ড হলো। এরপরে ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন বলতে ফসফেট যে গ্রুপটা ছিল ওটা বেরিয়ে যাবে ফ্রম দ্য প্রোটিন চেন, প্রোটিন চেন থেকে বেরিয়ে গেল। দিস ডিফসফোরাইলেশন কজেস দ্য ইভারশন, আবার সেই যখন আগে ফসফোরাইলেটেড হলে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এখন ডিফসফোরাইলেটেড হলে স্ট্রাকচার চেঞ্জ হয়, আবার আউটসাইড ওপেনিং থেকে ইনসাইডের দিকে ওপেন হয়। আগে কি ছিল, ফসফোরাইলেটেড হওয়ার পরে ইনসাইড থেকে আউটসাইডের দিকে ওপেনিং ছিল, এবার কি হবে না ফসফোরাইলেটেড মানে OPO3H গ্রুপ ওইটা যদি বেরিয়ে যায়, HPO4 2 বলবো, ওইটা যখনই বেরিয়ে যাবে K প্লাস সাইডটা যখনই এই যে আবার রিভার্সন হবে এবং আলফা টু প্রোটিন সাইডটা আউটসাইডের দিকে ওপেনিং থেকে ইনসাইডের দিকে ওপেন চলে আসবে, যার ফলে কি হবে না আগে দেখবে যখন বাইরের দিকে হচ্ছে, বাইরের দিকে ওপেনিং ছিল, বাইরের দিকে ওপেনিং এ K প্লাস আয়নটা সিলেক্টলি বাইন্ড হয়, খুব স্ট্রংলি বাইন্ড হয়, কিন্তু যখন ভেতরের দিকে ওপেন হয়ে যাবে তখন K প্লাস কিন্তু লুজলি বাউন্ড হয়। আচ্ছা, দিস ডিসফসফোরাইলেশন কজেস ইভারশন, মানে যে স্ট্রাকচার করবে হুইচ ওপেন K প্লাস বাইন্ডিং সাইট টু সাইটোসোল, সাইটোসোল বলতে ইনসাইড দ্য সেল, সাইটোসোলের দিকে ওপেন করবে, সাইটোসোলটা কোথায় থাকছে না ইনসাইড দ্য সেল ওপেন, ইনসাইড দ্য সেল থাকছে। আর ইন দিস কনফার্মেশন K প্লাস নট বাউন্ড, মানে এই যে ইনসাইডের দিকে যে ওপেনিংটা হলো, এই ওপেনিং এ K প্লাস আয়ন আগের মতো আউটসাইডে যে টাইটলি বাউন্ড ছিল তেমন থাকবে না, লেখা থাকবে K প্লাস আয়ন ইজ নট বাউন্ড অ্যাজ স্ট্রংলি অ্যাজ বিফোর এন্ড K প্লাস আয়ন রিলিজ ইনটু দ্য সাইটোসোল। এবং K প্লাস আয়ন কি হবে না কোষের ইনসাইডে যে সাইটোসোলের সঙ্গে যে বাইন্ড, সাইটোসোল যেটা আছে কোষের ইনসাইডে, এই সাইটোসোলের সঙ্গে ইজিলি বাইন্ড হয়ে যাবে। দিস লিডস টু দ্য অরিজিনাল কনফর্মেশন রেডি টু টেক আপ দ্য Na প্লাস আয়ন ইনিশিয়েটেড নিউ সাইকেল। এর ফলে কি হবে আবার সেই নতুন এই স্ট্রাকচারে চলে আসবে, পুরো ঘুরে ফিরে দেখো আবার সেই আগের স্ট্রাকচার চলে এলো, এই স্ট্রাকচার একই চলে আসে, মানে আবার নতুন করে একটা সাইকেল ইনিশিয়েট করবে, না নতুন করে আবার একটা শুরু হবে, বুঝছি? এটা হয়ে যাচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ওভারঅল প্রসেস, হয়েছে? এটা কিন্তু তোমাদের কাজে লাগবে, এটা পড়ে থাকবে, হয়েছে? আচ্ছা, এবার দেখো এবারে পরের একটা টপিকে চলে আসছি। পরের টপিক বলতে কি এর জাস্ট পরেই একটা জায়গা আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প গেল, এর পরে চলে আসছি, সেই পিডিএফটা নিয়ে যাবো, নার্ভ ইম্পালস চলে আসছে। হ্যাঁ, নার্ভ ইম্পালসটা কি জিনিস দেখবে একটুখানি, ওপেন হয় না কেন? আচ্ছা, আচ্ছা, এইবার যে জায়গাটা চলে আসছে দেখবে, এটা হয়ে যাবে তোমার হচ্ছে নার্ভ ইম্পালস, বুঝেছো? আমাদের কিভাবে মানে নার্ভের ক্ষেত্রে এক জায়গা থেকে জায়গায় আমাদের নার্ভ বলতে স্নায়ুগুলো যেগুলো নিউরন গুলো যে আমাদের যে সেন্সারটা সেন্সিং এবিলিটিটা বয়ে নিয়ে যায়, মানে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায়
নার্ভ ইম্পালস বলতে সিম্পলি কথায় বলতে আমাদের যে সেন্স গুলো, যে কোনো জায়গায় আঘাত করছে বা কোনো জায়গায় ধাক্কা লাগছে, এই যে জায়গাগুলো, এই যে সেন্স গুলো এক জায়গা থেকে এক জায়গায় যে ব্রেনে যে ট্রান্সফার করছে, সেই সেন্স গুলোকে কিভাবে কাজে নিয়ে যাচ্ছে সেটা এখানে বলবো। হ্যাঁ, এখানে Na+K+ আয়নের নার্ভ ইম্পালসে কাজে লাগাচ্ছে, এই জিনিসটা একটুখানি জাস্ট দেখবে কিভাবে হচ্ছে। কিভাবে হচ্ছে বলতে কি, এটা একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের চেঞ্জ হয়, বুঝছে? সিম্পল কথা বলি, এখানে একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের চেঞ্জ হয়, সেটা খুব কম, যদিও মানে খুব কম একটা ছোট্ট একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের চেঞ্জ হয়। মানে এটা তোমার হচ্ছে -60 মিলিভোল্ট থেকে +30 মিলিভোল্ট, এইটুকু মাত্র একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের চেঞ্জ হয়। এইটুকু এইটুকু গ্রেডিয়েন্টের চেঞ্জই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যে সেন্সটাকে ট্রান্সফার করে দেওয়া হয়, না যে কোনো জায়গা থেকে যেখানে হচ্ছে সেই জায়গা থেকে ব্রেনে এই জায়গা থেকে সেন্সটাকে ট্রান্সফার করা হয়। আচ্ছা, এটার মধ্যে কাজে কি লাগছে না, Na+K+ আয়ন, যে Na+K+ আয়ন, যে K+ আয়ন ইনসাইড থাকবে, Na+ আউটসাইড থাকবে, এই জিনিসটা যে পাম্প ছিল, ওটা কি, ওটাকে মেনটেন করা আছে সোডিয়াম পটাশিয়াম পাম্প এটাকে মেনটেন করে। এই যে এবার যে ভেতরে যে কনসেন্ট্রেশন বেশি থাকবে, বাইরে কনসেন্ট্রেশন K+ এর কম থাকবে, বা বললাম বাইরে Na+ এর কনসেন্ট্রেশন বেশি থাকবে, এইটা কি কাজ করছে সেটাকে এখানে বলা হচ্ছে কিভাবে কাজ করছে, দেখো। আচ্ছা দেখো, অ্যাট রেস্টিং কন্ডিশন বলতে মানে যখন নর্মাল কন্ডিশনে আছে, যে একজন তার একটা কি বলবো, ওটা যে স্টেবল কন্ডিশনে আছে, এইবার সেখান থেকে আমি ধরার তোর একটা ধাক্কা মারি, দেন সেখান থেকে একটা রেসপন্স ক্রিয়েট হবে। ধাক্কা মারা মানে যে কোনো বিষয় করে নিও না, সেটাকে বলা হচ্ছে তার এক্সাইটেড স্টেট। রেস্টিং স্টেট বলতে যে সেলটা আছে, সেলটা একেবারে স্টেডি কন্ডিশনে আছে, কোনো বাইরে থেকে কোনো ধাক্কা টাক্কা কিছু দেওয়া হয়নি ওকে, তো নর্মাল স্টেবল কন্ডিশনে আছে, বুঝছি। অ্যাট রেস্টিং কন্ডিশন লাইক আদার সেল, নিউরন মানে আমাদের যে স্নায়ুকোষ, নিউরন নিউরন হ্যাজ অলসো মাচ হায়ার কনসেন্ট্রেশন। কিসের মাচ হায়ার কনসেন্ট্রেশন থাকবে না, মাচ হায়ার কনসেন্ট্রেশন অফ K+ inside the cell, while Na+ ion are more concentrated outside the cell, মানে যেটা আমাদের নর্মাল ওই Na+K+ পাম্পে পড়ে এলাম, যে ইনসাইডে K+ থাকবে, আউটসাইডে Na+ থাকবে। আচ্ছা, এবার দেখো অ্যাট রেস্ট দ্য মেমব্রেন, এটা কি হচ্ছে না, একবারে শুরুতে বলছে যে K+ এর ক্ষেত্রে এই যে মেমব্রেনটা, সেল মেমব্রেনটা আছে, সেল মেমব্রেনটা K+ এর ক্ষেত্রে পারমেবল থাকে, মানে K+ এদিক থেকে ওদিকে যেতে পারে, বা আউটসাইড থেকে K+ ইজিলি এই সেলটা, এই কোষের যে পর্দাটা আছে, কোষ পর্দা ভেদ করে আসতে পারে। কিন্তু রেস্টিং কন্ডিশন মানে যখন স্টেবল কন্ডিশনে, তখন কিন্তু শুধুমাত্র K+ এর জন্যই এটা মানে পারমেবল থাকে, K+ যেতে পারে আসতে পারে, Na+ যেতে পারে না, Na+ যেতে পারে না বা আসতে পারে না, Cl- যেতে পারে না আসতে পারে, বুঝছে? দেখো, at rest the membrane is rather permeable to K+ compared to Na+। K+ এর জন্য হচ্ছে পারমেবল, Na+ এর জন্য নয়, এবং Cl- এর জন্য নয়। Cl- and other ion present inside the cell, শুধুমাত্র K+ এর জন্যই হচ্ছে যেতে আসতে দেবে, Na+, Cl- and other ion present inside the cell, তাদের ক্ষেত্রে মানে তাদেরকে কোনোভাবে হচ্ছে যেতে দেবে না। এদের কাজ কি হবে, এই Cl- আর আদার যে প্রেজেন্ট, Cl- এর কথা বলছি, শুধুমাত্র Cl- নিয়ে, Cl- হচ্ছে কি কি করবে না, এরা হচ্ছে দুদিকে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করবে বলতে কি, এই যে কোষের ভিতর দিকে K+ বেশি থাকে, কিন্তু বেশি থাকে, আর বাইরে এটা হচ্ছে K+ কম, বুঝেছি? Na+ বেশি বলছি মানে K+ কম, তো ইনসাইডে K+ বেশি, বাইরে যে K+ কম, এই দুজনের মধ্যে যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি চেয়েছে, মানে এখানে বেশি প্লাস থাকবে, বাইরে কম, কম লিখে দিন, বাইরে তোমার কম প্লাস থাকবে। এই যেরকম যে প্লাস দুটো মানে বোথ সাইডে
চার্জ ব্যালেন্স করার জন্য এখানে কি করি না, এখানে চার্জটাকে ব্যালেন্স হবে Cl মাইনাস দিয়ে। Cl ইনসাইড সেলে থেকে গেলে বলছে যেখানে বেশি প্লাস আছে সেই বেশি প্লাসটাকে কমানোর জন্য কে কাজে লাগবে না Cl মাইনাস। Cl মাইনাস কি করছে না বোথ সাইডে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মানে চার্জটাকে নিউট্রাল করছে। আচ্ছা একবার দেখে নেবে Cl minus ion inside the cell maintain the electrical neutrality মানে আউটসাইড আর ইনসাইড এর মধ্যে যে পজিটিভ চার্জ গুলো বেশি হয়ে গেছে ওর সাথে পজিটিভ চার্জ কম হয়ে গেছে এটাকে নিউট্রাল করার জন্য ইনসাইড সেলে Cl মাইনাস বেশি থাকে। আচ্ছা এরপরে দেখবে মেন কাজ যেটা চলে আসছে সেটা চলে আসছে তোমার যে এখানে K plus ion tends to leave the cell। এবার K plus ion কি করছে না এই যে ভেতরে তোমার K plus ion বেশি ছিল এইখানে K plus ion কম ছিল, এইটাকে এদেরকে ইকুইলিব্রিয়ামে আনার জন্য কি করবে না ভিতরে K plus ion বাইরে যাবে আর যাবে এই K plus ion-টা এদিক থেকে এদিকে যেতে চাইবে বুঝলি, যেটা কি না আবার কোষের মানে আমাদের সেলের ক্ষেত্রে সেলের যে নরমাল কন্ডিশন হয় তার অপোজিট ডাইরেকশন। নরমাল কন্ডিশন বলতে কি নরমাল কন্ডিশন এইখানে তোমার হচ্ছে হাই থাকবে, ওকে। আচ্ছা এক মিনিট আচ্ছা এক মিনিট কোথায় গেছিলাম দাঁড়াও আরেকবার বলে নিই। আচ্ছা যেটা বললাম যে K প্লাস তো তোমার ভেতরে ছিল, এটা এটা নর্মাল, এটা আমাদের মানে এটা হচ্ছে স্বাভাবিক কন্ডিশন যে K প্লাস বেশি থাকবে ভেতরে আর বাইরে K প্লাস হচ্ছে কম থাকবে লো থাকবে। হ্যাঁ আচ্ছা এইটা করতে গিয়ে ঝামেলাটা কি হয়ে যাচ্ছে দেখো না, এবারে ভেতরে ক্ষেত্রে যেটা বলছিলাম যে শুরুতে এই পর্দাটা শুধুমাত্র K প্লাস কে যেতে আসতে দেবে, Na প্লাস বা Cl মাইনাস কাউকে যেতে আসতে দেবে না। এবারে বললাম কি যে K প্লাসটা হাই আছে এটা স্বাভাবিক, কিন্তু যে K প্লাস সে দেখছে ভেতরের দিকে বেশি আছে বাইরে কম আছে, এ কি করে এদের দুজনের মধ্যে ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য K প্লাস ভেতর থেকে বাইরে যেতে চেষ্টা করে। এই ভেতর থেকে বাইরে চেষ্টা করছে এটা কিন্তু স্বাভাবিক যে কোষে মানে নর্মাল যে কন্ডিশন তার কিন্তু অপোজিট। নর্মালে K প্লাস ভেতরেই থাকবে কিন্তু বাইরে K প্লাস লো থাকবে, কিন্তু K প্লাস আয়নটা নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য ভেতরের K প্লাস বাইরের দিকে যেতে চেষ্টা করে। এটা হচ্ছে রেস্টিং কন্ডিশন মানে যখন টোটাল সেলটা স্টেবল কন্ডিশনে আছে যেতে চেষ্টা করলো। এইটা করতে গিয়ে এইখানে একটা পোটেনশিয়ালের চেঞ্জ হয়েছে, মানে পোটেনশিয়ালে বলতে এই যে K প্লাস থেকে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে চার্জ চলে যাচ্ছে, তো এই চার্জ চলে যাওয়ার জন্য এখানে একটা বিভব পোটেনশিয়াল বলতে বিভবের একটা বিভব প্রভেদ শুরু হয় তৈরি হয় বলো, সেই বিভব প্রভেদটা যেটা অপোজিট যাচ্ছে এটার জন্য হচ্ছে মাইনাস 60 ছোট এমভি মানে হচ্ছে মিলি ভোল্ট, একবার অনেক কম -60 মিলি ভোল্ট। এখানে একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ডিফারেন্স হয় দেখতে পেলে। আচ্ছা এখানে লেখা আছে একটুখানি জাস্ট দেখে নিও। আচ্ছা K plus ion tends to leave the cell to attain the equilibrium condition। equilibrium বলতে ইনসাইড আর আউটসাইড এর মধ্যে ইকুয়াল ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার জন্য K plus হচ্ছে tends to leave the cell, কোষটা ছেড়ে K প্লাসটা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট দিস লিভস বিহাইন্ড অ্যান এক্সেস অফ অ্যানায়ন, এর ভেতরে অ্যানায়ন ছেড়ে যায় যে অ্যানায়ন বলতে যে Cl মাইনাস, Cl মাইনাস হলো ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইন করার জন্য ছিল, তো মাইনাস গুলো ভেতরে থেকে যায় K প্লাস বাইরে চলে যায়। It prevent the tendency towards concentration equilibrium। এই Cl মাইনাস যে ভেতরে থাকছে এ কি করবে K প্লাস গুলোকে
যেতে দেবে না আর কি, মানে ইলেকট্রিক্যাল তো এটা যখন চলে যাবে তোমার ইলেকট্রিক্যাল নিউট্রালটা আনব্যালেন্স হয়ে যাবে, মানে ডিস্টার্ব হয়ে যাবে। এই ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য সেটাকে মেনটেন করার জন্য সি এর মান ধরে পেছন দিকে টানে। এর ফলে বলতে পারো সি এর মানে ইনসাইড থাকছে, কে প্লাস বাইরে বেরিয়ে যাচ্ছে, এই যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি হচ্ছে, এর ফলে একটা পোটেনশিয়াল তৈরি হবে। আচ্ছা, at the rest the concentration gradient মধ্যে নতি জেনারেট an ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, এই যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে ভেতরে সি এর মাইনাস থেকে যাচ্ছে, বাইরে কে প্লাস থেকে যাচ্ছে, এর ফলে কি হবে, একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হবে যেটাকে বলা হবে -60 মিলিভোল্ট। যে ভ্যালুটা বললাম, এই 60 মিলিভোল্ট, এইটাকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে, এটা রেস্টিং যে পোটেনশিয়ালটা, মানে রেস্ট কন্ডিশন লেখা ছিল, রেস্টিং যে কন্ডিশনে যে 60 মিলিভোল্টটা তৈরি, এটা পুরোটা রেস্টিং কন্ডিশন, এইটাকে বলা হচ্ছে কে প্লাস পোটেনশিয়াল। কে প্লাস পোটেনশিয়াল বলা হয় এই 60 মিলিভোল্টটাকে। এর পরে চলে আসছে জানো, এটা হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল হয়ে গেল। এরপরে আমার তৈরি করা হবে, আচ্ছা ওই যে পারমিবিলিটি দেখে নাও, এটা পটাশিয়াম, হ্যাঁ, পি অফ পারমিবিলিটি অফ পটাশিয়াম দেখা গেছে। প্রথমে পটাশিয়াম যদি একটা থাকে আর সিএল যদি 0.05 থাকে, তাহলে এটা সোডিয়াম, হ্যাঁ, এটা সোডিয়াম, এন এর জায়গায় এন লেখো, এন হয়ে গেছে, এটা সোডিয়াম। সোডিয়াম থাকবে মাত্র 0.04, দেখবে মাত্র 0.04 সোডিয়াম, মানে একবার না থাকার মতো, পারমিবিলিটি বলতে কি না যাওয়ার মতো, মানে এই যে টোটাল সেল পর্দাকে যদি বলেছি, সেল পর্দাকে যদি একটা পটাশিয়াম যেতে পারে, মানে সেলকে ভেদ করে যদি একটা পটাশিয়াম এদিক ওদিক যেতে পারে, সেখানে ক্লোরিন যাবে মাত্র হচ্ছে 0.04, মানে 0.45, আর মানে সোডিয়াম প্রায় একেবারেই নয়, পয়েন্ট 0.04 মাত্র, মানে একবারে না যাওয়ার মধ্যে। এটা হচ্ছে রেস্টিং কন্ডিশনে, একটুখানি দেখবে, এটা হচ্ছে রেস্টিং স্টেটে। এই জিনিসটা এক্সাইটেড স্টেটে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই, এক্সাইটেড চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এক্সাইটেড স্টেটে যদি পটাশিয়াম একটা যাতায়াত করে, সোডিয়াম সেখানে যাতায়াত করবে 20টা, আর তার এই যে সিএল মাইনাস যেমন ছিল তেমনই আছে, হয়ে গেল। তো রেস্টিং যে স্টেটে যে 60 মিলিভোল্টটা হলো, এটাকে মনে রাখো, এটা শুধুমাত্র পটাশিয়ামের যাওয়া আসার জন্যই হয়েছে, ওটা হচ্ছে পটাশিয়াম পটেনশিয়াল বলা হয়। আর পরে যেটা মানে এক্সাইটেড কন্ডিশনে, কোনো ধাক্কা মারার পরে এক্সাইটেড কন্ডিশন হয়ে গেলে সেলটা, সেখানে যে চেঞ্জ, সেখানে যে পোটেনশিয়ালটা তৈরি হবে, মানে সেখানে হবে পজিটিভ 30 মিলিভোল্ট, এখানে 60 ছিল, ওখানে হবে +30 মিলিভোল্ট পোটেনশিয়াল জেনারেট হবে। ওটাকে বলা হবে সোডিয়াম পটেনশিয়াল, বা এক্সাইটেড স্টেটেড পোটেনশিয়ালটাকে বলা হবে কে প্লাস এনএ প্লাস পোটেনশিয়াল। কে প্লাসটা হয়ে যাচ্ছে রেস্টিং পোটেনশিয়াল, আর এনএ প্লাসের পোটেনশিয়াল হয়ে যাচ্ছে এক্সাইটেড স্টেটেড পোটেনশিয়াল। এইবার যেটা চলে আসছি, আর একটুখানি আছে, thus at rest potential arises mainly due to the permeability, মানে কে প্লাস এর যাতায়াতের জন্যই হচ্ছে রেস্টিং কন্ডিশনে পোটেনশিয়ালটা তৈরি হয়, permeability of K plus, while in to the excited state the due to the permeability of Na plus. excited state যে পোটেনশিয়ালটা হচ্ছে সেটা কার জন্য হচ্ছে না, এই সোডিয়ামের জন্য হচ্ছে, ওটা সোডিয়াম নাইট্রোজেন নয়, সোডিয়ামের জন্য হচ্ছে। আর দিস ইজ হোয়াই রেস্টিং পোটেনশিয়াল যেটা -60 মিলিভোল্ট ছিল ইজ কল্ড K plus potential, while the potential at the excited state is called Na plus potential, যেটা হচ্ছে 30 মিলিভোল্ট, বুঝেছি। এরপরে একটা জিনিস দেখো, since the concentration gradient of Na plus is opposite to the K plus, মানে K plus এর প্লাস বলতে কি, এখানে যে গ্রেডিয়েন্টটা হচ্ছে সেটা পজিটিভলি 30, আর এটা হলো মাইনাস, দুটো হচ্ছে যার অপোজিটে, এটা K প্লাস বাইরের দিকে যাচ্ছে, Na প্লাস ভিতর দিকে আসতে চাইছে, মানে দুজনের ক্ষেত্রে যে গ্রেডিয়েন্টটা পুরোই হচ্ছে অপোজিট। So since the concentration gradient of Na plus is opposite to the K plus, the K plus potential and Na plus potential are opposite in nature. তো পজিটিভ নেগেটিভ সাইনও হয়ে যাচ্ছে।
এরপরে জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে since the concentration gradient of Na plus is opposite to the K plus, potential Na plus nature opposite in nature হয়ে গেল। Thus an excitation, যদি কোনো একটা excitation হয়, সেখান থেকে কত হচ্ছে দেখো, 60 মিলিভোল্ট থেকে +30 মিলিভোল্টে পোটেনশিয়ালের চেঞ্জ হয়ে যাবে। মানে রেস্টিং কন্ডিশনে যেটা ছিল, পোটেনশিয়ালটা ছিল তোমার হচ্ছে -60 মিলিভোল্ট, সেটা এক্সাইটেড কন্ডিশনে হয়ে যাবে +30 মিলিভোল্ট। এই যে পোটেনশিয়ালের গ্রেডিয়েন্টটা, এটাই হচ্ছে বলা হয় নার্ভ ইম্পালস হবে, মানে আমাদের সেন্সেশন তৈরি করবে কোন একটা জায়গায় আর কি। ওটা হচ্ছে একটু সেন্সেশনটা তৈরি করবে, এর ফলে হচ্ছে একটা নিউরন থেকে একটা পাশের নিউরন থেকে পাশের নিউরনে হচ্ছে আমাদের যে ডেটাটা, মানে যে ডেটা বলতে যে সেন্সেশনটা, সেন্সটা হচ্ছে, সেই সেন্সটা ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, দিস সুইং, মানে এই যে সুইং বলতে এই যে -60 থেকে +30, এই যে চেঞ্জটা, দিস সুইং অকার ওভার আ টাইম অ্যাবাউট 1 মিলি সেকেন্ড, মানে 1 মিলি সেকেন্ডে একবার হয়। 1 মিলি সেকেন্ড বলতে সিম্পলি বলতে 1 সেকেন্ডের হাজার, 1 সেকেন্ডে কে হাজার দিয়ে ভাগ করলে হয়, সেই সেকেন্ড সময়ে একবার হয়। The swing occurring over a time about 1 millisecond is the nerve impulse, এটাকে বলা হয় নার্ভ ইম্পালস। এটা আমাদের কখন দেখতে পাবে, যদি কোনো কারণে ওই যে গরমকালের দিকে ঘামটা প্রচুর গিয়ে যদি আমাদের বডির ঘামটা বেসিক্যালি যেটা ঝামেলা হয় যে আমাদের Na প্লাস আর K প্লাস আছে, মানে ইনসাইড থাকে ইনসাইডে K প্লাস আর আউটসাইডে যে Na প্লাস থাকে, এই ব্যাস যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, দেন কি হয় দেখবে কোন একটা জায়গায় একটা নার্ভ দেখবে, একটা নার্ভের মধ্যে একটুখানি বেশ ডিফারেন্ট টাইপের সেন্সেশন হচ্ছে, নার্ভ ইম্পালস, সে ওখানে কাঁপতে শুরু করে দিয়েছে, বুঝছি একটা ওই Na প্লাস মানে K প্লাস যদি ব্যালেন্স চেঞ্জ হয়ে যায়, দেন দেখবে কোন একটা জায়গায় নার্ভ হয়তো এমনি করে কাঁপছে, বোঝা যাবে। মানে সবার ক্ষেত্রে হবে এমন কিন্তু কথা নেই, কারোর ক্ষেত্রে যদি হয় সে নিজেই বুঝতে পারে যে কোনো একটা জায়গায় নার্ভের ক্ষেত্রে নার্ভটাকে একটু বেশি কাঁপছে। এইখানে একটা সলিউশন আছে, সেখানে হচ্ছে এই নুন জল নাও বা ওআরএস নাও, দিয়ে ব্যালেন্সটাকে ইকুয়াল, ব্যালেন্সটাকে মেনটেন করা যায়, আবার আবার আগের মতো ইকুইলিব্রিয়াম মেনে দেওয়া যায়, তাহলে ওটা কিন্তু স্বাভাবিক যে কন্ডিশন, স্বাভাবিক কন্ডিশনে চলে আসবে। আচ্ছা, আর এর ক্ষেত্রে হয় ওই যে গরমকালে যে হিট স্ট্রোক গুলো হয়, সেখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওই Na প্লাস আর K প্লাস এর মধ্যে ব্যালেন্সটা ডিফারেন্ট হয়ে যায়। মানে যে K প্লাস কে ইনসাইড সেলে থাকার কথা, তারা কিন্তু ওই ঘামের সঙ্গে K প্লাসটা আউটসাইড সেলে বেরিয়ে যাচ্ছে। এর ফলে কি হয় না, যে K প্লাস ইনসাইড থাকবে, K প্লাস ইনসাইড থাকতে হবে, K প্লাস ইনসাইড থাকলে তবে মেটাবলিজম হবে, অনেক কিছু কাজ হবে, যে কাজগুলো ফাংশন করে K প্লাস, সেইটা ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে গেলে তখন স্ট্রোক হয়ে যাবে, মানে ডিসব্যালেন্স হয়ে গিয়ে পড়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য যেটা হয় যে নুন জল খাল খেলে সবচেয়ে বেটার হবে, ফাংশনটা হবে, কারণ ওর মধ্যে Na প্লাস K প্লাস আয়ন আছে, আর ডাবেও আছে, যে ডাবেও K প্লাস, ডাবে থেকেও পটাশিয়াম পাওয়া যায়। এইবার একটা কথা বলি, দাস দ্য নার্ভ ইম্পালস ইজ অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল। নার্ভ ইম্পালস যেটা হচ্ছে সেটা বেসিক্যালি যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই 60 থেকে 30 মেগাভোল্টের যে সুইংটা হয় এর জন্যই হয়। আচ্ছা, এই নার্ভ ইম্পালসটাকে ট্রান্সফার হচ্ছে, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সমিশন অফ দ্য নার্ভ ইম্পালস অ্যাক্রস দ্য সাইনেপটিক গ্যাপ। সাইনেপটিক গ্যাপ বলতে কি জিনিসটা তোমাদের ওখানে আছে দেখবে বাড়িতে, এই একটা নিউরন হলো তো, নিউরনটাকে এরকম করেছিল যে তিনটে নীতি, এর সঙ্গে নেক্সট যে নিউরন আসছে, বুঝছে, এই যে দুজনের মধ্যে যে গ্যাপটা কানেক্টর থাকে না, এই যে গ্যাপটা, এটাকে বলা হচ্ছে সাইনেপটিক গ্যাপ। আচ্ছা, এই গ্যাপে কে থাকে না, এই যে দেখো নিউরো ট্রান্সমিটার হিসেবে থাকে অ্যাসিটাইল কোলিন, এই জায়গাটার মধ্যে অ্যাসিটাইল কোলিন ভরা থাকে, যেটা কি করে না, এই যে এই পাশের যে নিউরন গেছে, এই নিউরন থেকে পাশের নিউরনে আমরা হচ্ছে নার্ভ ইম্পালসটাকে ট্রান্সফার করে, পোটেনশিয়াল মানে ইলেকট্রিক্যাল চার্জটাকে, সিম্পল কথায় বলো, নার্ভ ইম্পালসটা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ট্রান্সফার করে। The transmission of the nerve impulse across the synaptic gap through the neurotransmitter মধ্যে যায়, সেই নিউরোট্রান্সমিটার নাম কি, নিউরোট্রান্সমিটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন, এইটা হয়ে গেল। আচ্ছা, আর বাকি থাকছে এইটা,
জাস্ট একটা লাইন, which at the rest membrane is polarized। শুরুতে মানে কে প্লাস ভেতরে ছিল বেশি আর বাইরে কে প্লাস কম, তো ওটাতে বললো যে পোলারাইজ, একদিকে বেশি প্লাস আছে একদিকে কম আছে, তাই জন্য বলছে পোলারাইজ। বাট অন এক্সাইটেশন the action potential, ওই যে অ্যাকশন পোটেনশিয়াল বলতে ওই যে 60 থেকে 30 যে চেঞ্জটা হলো, অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে ডিপোলারাইজ দ্য মেমব্রেন। আগে যে কন্ডিশনে পোলারাইজ ছিল, ভেতরে প্লাস ছিল বাইরে, ভেতরে কে প্লাস বেশি ছিল বাইরে কে প্লাস কম ছিল, এটা পোলারাইজ ছিল, এটাকে ডিপোলারাইজ করলো। ডিপোলারাইজ বলতে আবার সেই করে দেবে আর কি, ওই কে প্লাসটাকে বাইরে যেতে দেবে, মানে পোলার আগে যে পোলারাইজেশন ছিল যে কে প্লাস ভিতরে কে প্লাস বাইরে কম, সেটা কি হয়েছে না, সেইটা যে 60 মিলি বলছে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি হয়ে যাচ্ছে, কে প্লাসটা ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য বাইরে চলে যাচ্ছে, মানে কি এখন আর পোলারাইজ হবে না, ডিপোলারাইজ হবে। আগে ছিল একটা বেশি প্লাস একটা কম প্লাস পোল, এখন যদি কে প্লাস বাইরের দিকে চলে যায় সেটা ডিপোলারাইজ হয়ে যাবে, কারণ তার কোনো পোল হিসেবে থাকবে না। and this depolarization leads to the plus 30 megavolt plus 30 millivolt যেটা সোডিয়ামের ক্ষেত্রে আছে, and this depolarization is propagated along the nerve after generation of the action potential Na plus এর permeability decreases, মানে এই যে বলি যে Na plus চলে এলো, ওই যে কে প্লাস ছেড়ে দিই, এবারে যে Na plus এর ক্ষেত্রে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে 30 মিলিভোল্ট যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা, এরপর এই যে তোমার ট্রান্সফার হয়ে গেল, একটা সাইকেল জাস্ট কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়া মানে কি, এই মুহূর্তে যখন আবার রেস্টিং কন্ডিশনে চলে এলো, নার্ভ ধাক্কা লাগলো, ওটাকে ট্রান্সফার করে দিল ব্রেনে, দেন থেমে গেল আবার রেস্টিং কন্ডিশনে। রেস্টিং কন্ডিশনে থেমে যাওয়া মানে কি, আবার রেস্টিং কন্ডিশনে Na প্লাস এর পারমিয়াবিলিটি ডিক্রিজ করে দেবে, এক্সাইটেড কন্ডিশনে Na প্লাস এর পারমিয়াবিলিটি বাড়ে, তো রেস্টিং কন্ডিশনে Na প্লাস এর পারমিয়াবিলিটি কমবে, এন্ড দ্য সিস্টেম অ্যাগেন রিভার্টস টু ইটস অরিজিনাল কন্ডিশন। সিস্টেম আবার তার আগের পজিশনে চলে যাবে। আগের পজিশনে চলে যাওয়া মানে কি, একে আবার পোলারাইজ হতে হবে, তাই জন্য বলা হচ্ছে রিপোলারাইজেশন। তারা টোটাল একটা নার্ভ ইম্পালস কাজ করছে কি করে, প্রথমে হচ্ছে পোলারাইজেশন, কে প্লাস এর কাজে হচ্ছে পোলারাইজেশন, ডিপোলারাইজেশন এখানে কাজ করছে Na প্লাস চলে আসছে, ডিপোলারাইজেশন মানে ভেতরে Na প্লাস চলে আসছে, এন্ড রিপোলারাইজেশন আবার Na প্লাস বেরিয়ে যাচ্ছে, এইখানে হচ্ছে রিপোলারাইজেশন। মানে প্রথমে ছিল পোলারাইজেশন যেটা ছিল -60 মেগাভোল্ট, ওই -60 মিলিভোল্ট, সরি -60 মিলিভোল্ট, দেন ডিপোলারাইজেশনে চেঞ্জ হয়ে যাচ্ছে +30 মিলিভোল্টে, দেন আবার রিপোলারাইজেশন আবার ঘুরে সেই আমরা পটাশিয়াম চলে আসছে, এটা কে পটাশিয়ামের জন্য ডিপোলারাইজেশন হচ্ছে Na প্লাস রোল প্লে করছে, মানে পারমিবিলিটি আর কি, আর এটা আবার কে প্লাসে ফিরে আসছে, তাহলে কাজ হবে পোলারাইজেশন, ডিপোলারাইজেশন আবার রিপোলারাইজেশন, এভাবে হচ্ছে একটা আমার হচ্ছে নার্ভ সেলের ইম্পালস কাজ করে। আচ্ছা আর কিছু কি আছে? ঠিক হয়ে গেছে তাহলে এটা। এইবার একটা জিনিস দেখবে, হ্যাঁ বলো। হ্যাঁ মানে আবার সেই আগের কন্ডিশনে ফিরবে, মানে এখানে রেস্টিং কন্ডিশন, এবারে আবার ধাক্কা মারবে, আবার এক্সাইটেড হবে, রেস্টিং কন্ডিশনে -60 মিলিভোল্ট থেকে আবার তোমার +30 মিলিভোল্টে যাবে, তখন আবার দশটা ব্যাচ, মানে যে পোটেনশিয়াল যে চেঞ্জ হয়, মানে 60 থেকে +30 মিলিভোল্ট, এই যে পোটেনশিয়াল চেঞ্জটা এটাই হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল ক্রিয়েট করে, যেটা তোমার হচ্ছে নার্ভিং মানে সেন্সটাকে, একটা নার্ভের সেন্স থেকে একটা নিউরন থেকে পাঁচটা নিউরন এভাবে ট্রান্সফার করে ব্রেন সেল দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালটা মনে রাখো যে বিভবের যে চেঞ্জটা -60 টু +30 মিলিভোল্ট, বুঝলো? আচ্ছা দেখে নেবো এটাকে, এই দুটো নোট একটুখানি জাস্ট তুমি একবার পড়ে নেবো। তবে নার্ভ ইম্পালসের থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমার ক্লাস ক্ষেত্রে ওই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা, ওখানে কে কি রোল প্লে করে ওটা কিন্তু করতে দিবে, সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু কোশ্চেন আসবে, বুঝলো?
পড়ে রাখবো। আর এই ভিডিওটা মনে হয় অ্যাভেলেবল হবে কিছুক্ষণ পরে। অ্যাভেলেবল হলে তখন তোমাকে আমি ইউটিউবে আপলোড করে দিতে পারো, তখন তোমার লিঙ্ক দিয়ে দেবো। বুঝলো? রাখবি বলছি, তোমাকে বাকি লোক জায়গায় মাঝে মাঝে